বর্তমানে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্কৃতি পত্রিকা। প্রতি সপ্তাহে চাকরির খবরাখবরের জন্য কিন্তু এই কর্মসংস্কৃতি পত্রিকাটা কিন্তু প্রকাশিত হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব এই কর্মসংস্কৃতি পত্রিকা থেকে এক সেট প্রশ্নের সমাধান, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কলকাতা পুলিশ এবং কলকাতা লেডি পুলিশ কনস্টেবলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি কর্মসংস্কৃতি পত্রিকাটা একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এটি কত তারিখের কর্মসংস্কৃতি পত্রিকা। তো আমরা একটু জুম করে বড় করে নিলাম। জুম করে বড় করে নেওয়ার পরে আমরা এখানে দেখছি, দেখুন এখানে আছে 17 এপ্রিল 2024-এর কর্মসংস্কৃতি পত্রিকা। তো এই কর্মসংস্কৃতি পত্রিকা থেকে আমরা আজকে করব কিন্তু কলকাতা পুলিশ এবং কলকাতা লেডি পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। তো আমরা চলে এসেছি কিন্তু মূল প্র্যাকটিস সেটে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, যদি আমরা একটু জুম করে বড় করি তাহলে দেখতে পাবো যে এটি একটি কলকাতা পুলিশ এবং কলকাতা লেডি পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। তো আজকের ভিডিওতে আমরা এই প্র্যাকটিস সেটটা কলকাতা পুলিশ এবং কলকাতা লেডি পুলিশ কনস্টেবলের এই প্র্যাকটিস সেটটা কিন্তু সম্পূর্ণ করব। তো চলুন আমরা একটু জুম করে বড় করে দেখি এখানে কি লেখা আছে। তো জুম করে বড় করে দেখার পরে দেখছি এখানে দেখুন লেখা আছে কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর। তো এখানে যে প্র্যাকটিস সেটটা দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ কলকাতা পুলিশ এবং কলকাতা লেডি পুলিশ কনস্টেবলের জন্য। তো আমরা যে কোনো পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আমরা সিলেবাস সম্পর্কে একটু জানতে চাই, তাছাড়া নাম্বার বিভাজন সম্পর্কেও একটু জানতে চাই, নেগেটিভ মার্কিং আছে কি নেই সেটাও জানতে চাই। তার জন্য কিন্তু এখানে যে কলমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় যে কলমটা আছে, এই কলমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে। এই জায়গাটায় যেগুলো লেখা থাকে সেটাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই লেখাগুলো একটু পড়ে নেবো, এই কলমের লেখাগুলো আমরা একটু পড়ে নেবো। চলুন এখানে লেখা আছে দেখুন, আমরা একটু যদি জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এখানে লেখা আছে কলকাতা পুলিশে 2024 সালে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখুন লেখা আছে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা 100টি অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকবে 40 নম্বর, অর্থাৎ জেনারেল স্টাডিজের কিন্তু আপনাদের 40 নম্বর থাকবে। মোট পরীক্ষা হবে কিন্তু 100 নম্বরের। 2 নম্বরের অপশানে কি আছে দেখুন, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, অর্থাৎ আপনার অঙ্ক থাকবে কিন্তু 30 নম্বর অঙ্ক থাকবে, আর রিজনিং থাকবে 30 নম্বর। তো মোট হয়ে যাচ্ছে 100 নম্বর। তো 40 আর 30 70 আর 30 100। এখানে দেখুন আছে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর, তার মানে প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর, অর্থাৎ আপনাকে কিন্তু 100টা প্রশ্ন দেওয়া হবে, তার জন্য কিন্তু 1 নম্বর করে প্রত্যেকটা প্রশ্নের 1 গুণ 100, অর্থাৎ 100 নম্বরের মোট পরীক্ষা। এখানে দেখুন 4টি ভুল উত্তরের জন্য অতিরিক্ত 1 নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা থাকবে 1 ঘন্টা। এই পরীক্ষার যেমন প্রশ্ন আসার সম্ভাবনা ঠিক তেমনই 50টি প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রশ্ন তৈরি করছেন সুভাষিস ভট্টাচার্য। সুভাষিস স্যারের কিন্তু আমরা অনেক প্র্যাকটিস সেট আমরা দেখেছি, সুভাষিস স্যারের অনেক প্র্যাকটিস সেট আমরা দেখেছি। তো সুভাষিস স্যারের এই প্র্যাকটিস সেটটা আমরা দেখব। তো চলুন দেখি সুভাষিস স্যার এই প্র্যাকটিস সেটটা কেমন তৈরি করেছে। তো আমরা চলে যাবো সরাসরি প্র্যাকটিস সেটের 1 নম্বর প্রশ্নে। তার জন্য আমরা প্রশ্নের বাম সাইডে চলে এলাম। এবার এখানে দেখুন আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে এই প্রশ্নটার এখানে 1 নম্বরের প্রশ্ন আছে সেটা আমরা দেখতে পাবো। তবে আমি একটু তবে আমার সুবিধার্থে বা আপনাদের সুবিধার্থে আমরা এই প্রশ্নের এরকম একটা পোর্শনটায় আমরা একটু একটা সাদা পেপার নিয়ে আসবো। তো চলুন একটু সাদা পেজ নিয়ে আসি এই পোর্শনটায়, কারণ আপনাদের বোঝানোর একটু সুবিধা, মানে সাদা পেজ থাকলে বোঝানোর সুবিধা হবে। তো চলুন আমরা এখানে একটা সাদা পেজ অ্যাড করি। তো আমরা এখানে একটা সাদা পেজ অ্যাড করার পরে আমরা একটু জুম করে বড় করে নেবো, নিয়ে প্রথম প্রশ্ন দেখবো কি আছে। তো এখানে প্রথম প্রশ্ন যেটি আছে সেটা আমরা এখন পড়বো। তো আমরা আজকে যে প্র্যাকটিস সেটটা দেখছি সেটা কিন্তু কলকাতা পুলিশ এবং কলকাতা লেডি পুলিশ কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে 17 এপ্রিল কর্মসংস্কৃতি পত্রিকা থেকে। তো আমরা দেখবো একের দাগের প্রথম প্রশ্ন কি আছে। একের দাগের প্রথম প্রশ্ন আছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম হলো, এর অপশানে আছে CaOH গ্রুপ 2, বির অপশানে আছে Na2CO3, সির অপশানে আছে MgCO3 এবং ডির অপশানে আছে MgOH গ্রুপ 2। তো এখানে দেখুন এখানে সবগুলোর কিন্তু রাসায়নিক সংকেত দেওয়া আছে। তো এর মধ্যে কোনটি মিল্ক অফ ম্যাগনেসিয়াম? তো অবশ্যই মিল্ক অফ ম্যাগনেসিয়াম আছে MgOH গ্রুপ 2। এটার রাসায়নিক সংকেত হচ্ছে MgOH গ্রুপ 2। এই যে মিল্ক অফ ম্যাগনেসিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে MgOH গ্রুপ 2। এটাকে বলা হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। কি বলা হয়? ময়জাফলা আকার গ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আর এখানে দেখুন আছে Na2CO3, এটার মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। আর এই যে এর অপশানে আছে এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। CaOH গ্রুপ 2 এটাকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। Na2CO3 এটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট। MgOH গ্রুপ 2 এটাকে বলা হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আর MgCO3 এটাকে বলা হয় ম্যাগনেসিয়াম কার্বনেট। এখানে ম্যাগনেসিয়াম লিখেছি আর এই CO3 এর মানে হচ্ছে কার্বনেট। ম্যাগনেসিয়াম কার্বনেট, এটার কথার অর্থ হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। তো মিল্ক অফ ম্যাগনেসিয়াম সম্পর্কে যদি আমরা আরও একটু জানতে চাই তাহলে আমরা বলতে পারি মিল্ক অফ ম্যাগনেসিয়াম কি। তো মিল্ক অফ ম্যাগনেসিয়াম কি এটা জানার আগে আমরা জানবো মিল্ক অফ ম্যাগনেসিয়ামের ব্যবহার। তো যদি আপনার দেখা যাচ্ছে হঠাৎ রিস্ক কিছু খেয়েছেন, আপনি কিছু খাওয়ার পরে আপনার বদহজম হয়েছে অথবা গ্যাস হয়েছে বা জ্বর উঠছে,
অথবা কোষ্ঠকাঠিন্য নিয়ে আপনি ভুগছেন, তাহলে আপনার কিন্তু মিল্ক অফ ম্যাগনেসিয়াম দরকার হবে। মিল্ক অফ ম্যাগনেসিয়াম এটা অ্যান্টাসিড রূপে কাজ করে। ধরুন আপনি এই রোগগুলোর মধ্যে আপনার কোনো কিছু হয়েছে, আপনি বাজারে গেলেন মিল্ক অফ ম্যাগনেসিয়াম কিনতে, তো আপনি কিন্তু মিল্ক অফ ম্যাগনেসিয়াম যখন কিনতে যাবেন তখন কিন্তু আপনাকে মিল্ক অফ ম্যাগনেসিয়াম দেওয়া হবে না, দেওয়া হবে কি, দেওয়া হবে এটা MgO, এটাকে বলা হয় ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন আপনি এটাকে কিনে নিয়ে এসে আপনি কি করলেন, বাড়িতে 1 গ্লাস জলে গুলে নিলেন H2O, তখন এই যে গোলাটা হলো এটার ফলে আপনার এটা ম্যাগনেসিয়াম অক্সাইডের সঙ্গে এই জলের বিক্রিয়া হয়ে যাবে কিন্তু MgOH গ্রুপ 2, এইটাকে কিন্তু আপনি বলবেন মিল্ক অফ ম্যাগনেসিয়াম। কি বলবেন, মিল্ক অফ ম্যাগনেসিয়াম, মিল্ক অফ ম্যাগনেসিয়াম কিন্তু আপনি এটাকে বলবেন ম্যাগনেসিয়াম। এখন MgOH গ্রুপ 2 এটাকে আপনি মিল্ক অফ ম্যাগনেসিয়াম বলবেন। এটা হয় কি, এটা সাদা দুধের মতো হয়, সেটাই কিন্তু মিল্ক অফ ম্যাগনেসিয়াম, যেটা কিন্তু অ্যান্টাসিড রূপে কাজ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 2 দাগের এই প্রশ্ন, যদি A B এর 50% হয় এবং B C এর 50% হয়, তাহলে A:B:C সমান কত? তো আমরা কীভাবে এটা সহজে সমাধান করব দেখুন। তো আমরা এটাকে এরকমভাবে করব, A বলেছে B এর 50%, A সমান B এর 50%, মানে B গুণ 50/100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখুন 1 এর 2 চলে আসবে। তাহলে আমরা এটা লিখতে পারি কি B/2, A সমান B/2। আবার এখানে বলেছে B C এর 50%, ঠিক আছে, আমি লিখব B সমান C এর 50%, মানে C ইন্টু 50/100। এটা সমান কি লিখতে পারি, C/2, B সমান C/2। এখন এইখানে আপনি ভালো করে বুঝবেন, এখন এইখানে বলেছে দেখুন, এখানে বলেছে A সমান B/2, আবার আপনার B সমান কি হচ্ছে C/2, তাহলে B সমান C/2, এই জায়গাটা যদি আমি B জায়গায় ওই C/2টা দিই তাহলে আমার এখানে দাঁড়াবে C/4। এটা C/2 দেবো, তাই এই 2 এর সঙ্গে সেই 2টা গুণ হবে, যেটা B সমান C/2 সেইটা কিন্তু B জায়গায় আমি বসিয়ে দেবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে C/4। তাহলে এখন A সমান আছে কি C/4, B সমান আছে C/2। এবার এখানে আমার বলছে A:B:C সমান কত, তো এর মান আমার কত দাঁড়াবে, তো আমরা এখান থেকে দেখবো তাহলে A:B:C এটা সমান কত। তো C/4, A সমান কি আছে C/4, B সমান কি আছে C/2, আর C সমান কি আছে C সমান C। এখন এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলে আমরা এখানে কি করতে পারি, তো এখানে সবার নিচে যেটা আছে সেটা সমান করতে হবে, অর্থাৎ 4 নিচে আছে তাহলে 1 দিয়ে গুণ করব, গুণ করলে এখানে C1 C হয়ে যাবে, এখানে 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে আমার 1 হবে, is2 এখানে 2 হবে, এখানে is2 4 হবে, এখানে is2 4 হবে, অর্থাৎ 1:2:4 হবে। এটাকে ক্যালকুলেশন করলে 1:2:4 হবে, অর্থাৎ এখানে দেখুন 1:2:4, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 3 দাগের এই প্রশ্নে, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন সংখ্যাটি কত? তো দেখুন এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন, খুব সহজে সমাধান হয়ে যাবে। তো আমরা তার জন্য কী করব, এগুলো একটু মুছে দেবো। তো চলুন একটু ক্লিয়ার করে দিই, মুছে দেওয়ার পরে আমরা এই জায়গাটায় অঙ্কটা করব, তার জন্য আমরা কিন্তু এটা মুছছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এই মোছার পরে এখানে আপনার লেখা আছে কি, পরপর 4টি বিজোড় সংখ্যার গড়। তো আপনি প্রথম বিজোড় সংখ্যাটা মনে করলেন x, তারপরটা মনে করলেন x+2, তারপরে আপনার হয়ে যাবে x+4, তারপরে আপনার হয়ে যাবে x+6। তো দেখুন এখানে কেন একটার পর একটা আপনার একটা জোড় হয় তারপর একটা বিজোড় হয়। তো এখানে যেহেতু বলেছে বিজোড় সংখ্যা পরপর 4টি বিজোড় সংখ্যা, তো আপনি এক্সটাকে 1 ধরলেন, দেখুন 2 এর আগে 3 বিজোড় সংখ্যা, 1 এর পর 3 বিজোড় সংখ্যা, তারপর এটা যদি 1 ধরেন তাহলে 5, 3 এর পরে 5 বিজোড় সংখ্যা, 5 এর পরে 7 বিজোড় সংখ্যা, এরকম হয়। তো যেহেতু এখানে 4টি পরপর বিজোড় সংখ্যা লিখেছি, তো এই 4টি বিজোড় সংখ্যার সমষ্টি কত, তার জন্য আমি কী করবো, x+2 প্লাস x+4 প্লাস x+6 এটা দেবো, এটা বাই কত, 4টি সংখ্যা, তা গড় করে দিলাম। এখন এখানে বলছে পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12, আমরা গড় করছি তাই এক্স ধরে গড় করছি আমরা এটা, কিন্তু এরা বলেছে না 4টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে 12, তাই আমি এখানে 12 দিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে ক্যালকুলেশন করবো, এক্স আর এই এক্স দুটো এক্স হয়, এই একটা এক্স 3টে এক্স হয়, আর এই একটা এক্স 4টে এক্স হয়। তো 4x প্লাস এখানে দেখুন 2, আচ্ছা 6, 6 6 12, আর এইটা সমান হয়ে যাবে 4 12 48। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখান থেকে সরাসরি এখানে 4x সমান কী করবো, 48 বিয়োগ 12 করবো। তো x সমান কী করবো, 36 করবো, আর এই 4টা নিচে দিয়ে দেবো।
এটা সমান সমান 9, x সমান সমান কত হবে 9, অর্থাৎ ডি দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 4 দাগের এই প্রশ্ন আছে কি আমরা দেখব। তো আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো দেখুন এখানে যে প্রশ্নটা আছে সেটা দেখব। তো এখানে 4 দাগের একটা প্রশ্ন আছে দেখুন, কোনো এক স্থান থেকে যাত্রা করে একটি জাহাজ উত্তর দিকে 9 কিলোমিটার গেল এবং তারপরে পশ্চিম দিকে ঘুরে 12 কিলোমিটার গেল। যাত্রাস্থল থেকে জাহাজটির সরাসরি দূরত্ব কত কিলোমিটার? তো আমরা এখানে যদি একটা কেন্দ্র ধরি তাহলে আমরা সেই একটা চিহ্ন বার করব। এই তো এদিকে আমরা দেব কি, এদিকে দেবো ইস্ট, এদিকে ওয়েস্ট, এদিকে নর্থ আর এদিকে সাউথ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইস্ট। এবার আমরা দেখব এখানে কী লেখা আছে। এখানে লেখা আছে দেখুন, কোনো এক স্থান থেকে যাত্রা করে একটি জাহাজ উত্তর দিকে 9 কিলোমিটার গেল। উত্তর দিকে 9 কিলোমিটার গেল, মানে এখান থেকে এই পর্যন্ত এটা 9 কিলোমিটার গেল। 9 কিলোমিটার যাওয়ার পরে কি করছে, 9 কিলোমিটার গেল এবং তারপর পশ্চিম দিকে ঘুরে গেল। পশ্চিম দিকে মানে এইদিকে ঘুরে গেল, এদিকে ঘুরলো, ঘুরে কত কিলোমিটার গেল, 12 কিলোমিটার গেল। তাহলে এটা আমি 12 ধরবো। এবার বলছে যাত্রাস্থল থেকে জাহাজটি সরাসরি কত কিলোমিটার, তার মানে এখান থেকে যাত্রা করেছিল, এই যাত্রাস্থল থেকে এই দূরত্বটা এখন কত কিলোমিটার, যাত্রাস্থল থেকে এই দূরত্বটা কত কিলোমিটার। তো আমরা যদি এই জায়গাটায় ও ধরি, এই জায়গাটায় এ ধরি, এই জায়গাটায় বি ধরি, তাহলে আমরা বলতে পারবো এ ও বি ত্রিভুজ থেকে বা এ বি ও ত্রিভুজ থেকে। এই ত্রিভুজটা কী ত্রিভুজ হলো, সমকোণী ত্রিভুজ, যার ভূমি এটা, এটা লম্ব, এটা অতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অতির স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি হবে কিন্তু ওবি আর এটা কিন্তু লম্ব হয়ে যাবে, এটা কিন্তু অতি হয়ে যাবে, এ ওটা অতি হয়ে যাবে। তো অতিভুজের মানটা আমরা বার করবো, অর্থাৎ এ ওর মানটা বার করবো। এ ওর মানটা কতটা সেটা বার করলে আমার হয়ে যাবে। তো আমি এখান থেকে এ ও সমান সমান বার করছি। দেখুন এ ও সমান সমান, দেখুন অতিভুজ স্কোয়ার, তো স্কোয়ারের জন্য আমি এখানে একটা রুট দিয়ে দিলাম, সমান সমান এই পাশে রুটটা দিয়ে দিলাম। এখন এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার যেটা করবেন। তো এটা হচ্ছে 9 মিটার গেছে, 9 কিলোমিটার গেছে। তো 9 কিলোমিটার, এটা হচ্ছে 12 কিলোমিটার। তো এখানে আমরা কী করবো, 9 এর হোল স্কোয়ার করবো আর প্লাস 12 হোল স্কোয়ার করবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কিংবা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এ ও সমান সমান তাহলে আমরা কী বার করবো, এখান থেকে 9 9 81 যোগ 12 12 144। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 225। তো এটাকে 225টাকে রুট করলে হয়ে যাবে কত, তো রুট করলে হয়ে যাবে 15। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 15। 15 225 অর্থাৎ 15 কিলোমিটার দূরে কিন্তু এখন ওই জাহাজটি 15 কিলোমিটার দূরে আছে। তো আমরা চলে যাবো 5 দাগের এই প্রশ্নে। 5 দাগের প্রশ্ন আছে দেখুন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখক কে? এখানে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সির অপশন আছে জওহরলাল নেহরু, ডির অপশন আছে আবুল কালাম আজাদ। তো এর সঠিক উত্তর কী হবে, তো এর সঠিক উত্তর হবে কিন্তু আবুল কালাম আজাদ, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। এখন এই আবুল কালাম আজাদ সম্পর্কে আমরা যদি আরেকটু জেনে নিই তাহলে দেখতে পাবো যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটির লেখক কিন্তু আবুল কালাম আজাদ। আবুল কালাম মহিউদ্দিন আহমেদ ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী। তিনি মৌলানা আবুল কালাম আজাদ, আর এনার ছদ্মনাম ছিল কিন্তু আজাদ নামেই কিন্তু অধিক পরিচিত। মৌলানা আজাদ ইসলামী ধর্মশাস্ত্রের সুপণ্ডিত ছিলেন। 1992 সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন, মরণোত্তর ভারতরত্নে ভূষিত করা হয়। স্বাধীন ভারতের শিক্ষা বিস্তারে তার উজ্জ্বল ভূমিকার কথা স্মরণ রেখে তার জন্মদিনটাকে কিন্তু সারা দেশে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। 1923 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তো আমরা আবুল কালাম আজাদ সম্পর্কে একটু জেনে নিলাম। এবার আমরা দেখব 6 দাগের এই প্রশ্নটি। 6 দাগের প্রশ্ন কী আছে, সেমিকন ইন্ডিয়া কনফারেন্স 2022 কোথায় অনুষ্ঠিত হয়? কলকাতা, পুনে, মুম্বাই, বেঙ্গালুর। তো এর সঠিক উত্তর কী হবে, তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, বেঙ্গালুরে। বেঙ্গালুর এর সঠিক উত্তর। তো আমরা যদি এই সম্পর্কে একটু জানি তাহলে দেখতে পাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে সেমিকন ইন্ডিয়া কনফারেন্স 2022 উদ্বোধন করেছেন। তো আমরা চলে যাবো 7 দাগের এই প্রশ্নে। তবে প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 7 দাগের প্রশ্ন আছে দেখুন, একটি নির্দিষ্ট সংকেত লিপিতে স্টার্ক কথাটি LBFMG হিসেবে লেখা হয়, আবার মোবাইল কথাটি TNSPI হিসেবে লেখা হয়, তাহলে স্টাবল কথাটি কিভাবে লেখা হবে? তো আমরা এখানে দিচ্ছি দেখুন, এখানে এস এর সংকেত দিয়েছে এল, তারপরে টির পরিবর্তে এখানে আছে বি, তারপরে এর পরিবর্তে এখানে আছে এফ, তারপরে এখানে আছে আর এর পরিবর্তে দিয়েছে কি, আর এর পরিবর্তে এখানে দিয়েছে এম, তারপরে এখানে আছে কে এর পরিবর্তে এখানে আছে জি। এর পাশাপাশি আমরা এই মোবাইলটাও লিখে নেব। এম সমান সমান কী দেওয়া আছে, এম সমান সমান দেওয়া আছে কিন্তু কি এম সমান সমান দেওয়া আছে টি,
তারপরে এম এর পরে ও, ও সমান সমান আছে এন, তারপরে বি আছে, বি সমান সমান এখানে দেবো কিন্তু আর, আই আছে, আই সমান সমান দেব এস, তারপরে এল আছে, এল সমান সমান দেব এখানে পি, ই সমান সমান এখানে দেব আই। তাহলে এখানে আমরা কি লিখবো, স্টেবল কথাটি কিভাবে লিখবো, তাহলে স্টেবল কথাটা কিভাবে লিখবো, এস, এস, তারপরে এখানে টি, এখানে এ, তারপরে বি, এল, ই। তো এস এর পরিবর্তে আমরা কি লিখবো, এস এর পরিবর্তে লিখবো এল, তারপর টির পরিবর্তে লিখবো এখানে বি, তারপর এখানে আছে এ, এর পরিবর্তে এখানে লিখবো এফ, এখানে বি আছে, বির পরিবর্তে কি আছে, বির পরিবর্তে আছে আর দেব, এল আছে, এল এর পরিবর্তে দেবো কি পি, আর ইর পরিবর্তে দেবো কি, ইর পরিবর্তে দেবো আই। তাহলে হবে কি এল বি এফ আর পি আই। তো দেখুন এখানে বিদ্যাগে কিন্তু আছে এল বি এফ আর পি আই, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 8 দাগের এই প্রশ্ন, রাবার ছিদ্রযুক্ত হয় তাহলে রেসপন্স কীরকম হয়। রাবার যদি ছিদ্রযুক্ত হয় তাহলে রেসপন্স কীরকম হয়। এখানে আছে কঠিন, স্থিতিস্থাপকতা, অনমনীয় আর বিশাল। তো এটা সঠিক উত্তর কী হবে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু স্থিতিস্থাপক, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর, স্থিতিস্থাপক। বিষয়টা হচ্ছে একটি স্পঞ্জ একটি ছিদ্রযুক্ত উপাদান, আবার রাবার একটি স্থিতিস্থাপক উপাদান। এটা আপনারা বুঝতে পারছেন। এখানে কিন্তু স্পঞ্জের ছিদ্র থাকে কিন্তু রাবারের কিন্তু কোনো ছিদ্র থাকে না, রাবার স্থিতিস্থাপকতার উপাদান। তো দেখবো এবার আমরা 9 দাগের এই প্রশ্নটি, যদি এ দ্বারা গুণ বোঝায়, বি দ্বারা বিয়োগ বোঝায়, সি দ্বারা যোগ বোঝায় এবং ডি দ্বারা ভাগ বোঝায়, তাহলে এ 6a 7d 169b তারপরে 13c 5 ইকুয়াল কত। তো আমরা এই অঙ্কটা সহজে সমাধান করব, এই রিজনিংটা সহজে সমাধান করব। তো তার জন্য আমরা এই জায়গাটা একটু মুছে নেব। তো মোছার পরে আমরা এটা একটু দেখব কি করা যায়। তো দেখুন এখানে আমরা করছি, দেখুন এইখানে আমরা প্রথমে দেবো কি 6, এই যে 6 আছে 6টা দেব। তো এখানে 6 দিলাম, তারপরে এ মানে গুণ, তো 6 গুণ 7, তারপরে এ মানে ভাগ, তারপরে এখানে ডি আছে, ডি মানে ভাগ 169 বি, এখানে আছে 169, তারপরে আছে বি, তারপর 13। তো 6 গুণ 7, তারপরে যোগ হবে, যোগ কত, যোগ হচ্ছে 169, তারপরে ভাগ, তারপরে 13, তারপরে হয়ে যাবে বিয়োগ 5। এইটা সমান সমান কত হবে সেটা আমার বার করতে হবে। 6 7 42, আমরা এখানে 42 লিখলাম, এখানে যোগ দিলাম, এখানে আছে 13 13 69, 13 13 169, তো 13 হবে, তারপর বিয়োগ 5। তো এটা সমান সমান আমরা 50 লিখতে পারি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 50, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 10 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে কি দেখব, তার জন্য আমরা কি করব, একটু প্রশ্নটা একটু উপর দিকে তুলব। 10 দাগের প্রশ্ন আছে দেখুন। 10 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দেখুন, ভালো ইস্টু খারাপ, স্বাদ ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। তো ভালোর সঙ্গে খারাপের সম্পর্ক আছে, তাহলে স্বাদের সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে। ভালোর বিপরীত শব্দ কিন্তু খারাপ, যে খারাপ আছে ভালোর বিপরীত শব্দ, কিন্তু স্বাদের বিপরীত শব্দ, তাহলে মেজে বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 11 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, জৈনতা কোন প্রদেশের লোকনৃত্য। জৈনতা কোন প্রদেশের লোকনৃত্য। এ আছে গুজরাট, বি আছে হরিয়ানা, সি আছে হিমাচল প্রদেশ, ডি আছে বিহার। তো 11 দাগের সঠিক উত্তর কী হবে, এই জৈনতা এটা কিন্তু হিমাচল প্রদেশের নৃত্য। হিমাচল প্রদেশের নৃত্য হচ্ছে জৈনতা। তো এর সম্পর্কে আমরা এবার একটু জানবো। জৈনতা হচ্ছে হিমাচল প্রদেশের একটা লোকনৃত্য। এছাড়া ডাংলি, আড্ডা, ঝোড়া, ঝালি, মাহাসু, তারপরে আছে আপনার কিন্নরি নটি, এসবগুলো কিন্তু হিমাচল প্রদেশের লোকনৃত্য। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। তো তার জন্য প্রশ্নটা আমরা একটু উপর দিকে তুলব। তো আমরা এবার দেখব 12 দাগের এই প্রশ্নটি। একটি মহিলার পরিচয় দিয়ে রাহুল বলল, সে আমার মেয়ের একমাত্র ভাইয়ের স্ত্রী। সে আমার মেয়ের একমাত্র ভাইয়ের স্ত্রী। মহিলাটি কিভাবে রাহুলের সাথে সম্পর্কিত। এখানে আছে বোনজি, এখানে আছে বোন, এখানে আছে পুত্রবধূ, এখানে আছে ভাই বোন। এখানে বলছে যে একটি মহিলার পরিচয় দিয়ে রাহুল বলল, এই যে রাহুল, এখন এই রাহুল বলল সে আমার মেয়ের একমাত্র ভাইয়ের স্ত্রী। রাহুল একটা মেয়েকে দেখিয়ে, একটা মহিলাকে দেখিয়ে
একজন মহিলাকে দেখিয়ে রাহুল বলল কি সে আমার মেয়ের মানে রাহুলের মেয়ের একমাত্র ভাইয়ের স্ত্রী। তাহলে রাহুলের আছে কিন্তু একটি মেয়ে এবং একটি ছেলে, রাহুলের একটি মেয়ে আর একটি ছেলে। তাই কিন্তু বলছে একটা মহিলাকে দেখিয়ে, ধরুন মহিলা, এই যে মহিলাকে দেখিয়ে বলল, রাহুল বলল কি বলল, সে হচ্ছে আমার মেয়ের একমাত্র ভাইয়ের, অর্থাৎ রাহুলের ছেলে যে সেটি হবে রাহুলের মেয়ের ভাই, তা রাহুলের মেয়ে তার একমাত্র ভাইয়ের স্ত্রী। তো সেই ক্ষেত্রে এই ছেলেটা কিন্তু অর্থাৎ মেয়ের ভাই কিন্তু রাহুলের ছেলে হবে, তো ছেলের বউ কিন্তু এই মহিলা হবে, অর্থাৎ ছেলের স্ত্রী কিন্তু হবে এই মহিলা, তো মহিলা হবে ওই ছেলের স্ত্রী। তাহলে রাহুলের সাথে মহিলার কী সম্পর্ক? তো ছেলের বউ সবসময় কী হয়? পুত্রবধূ। তো রাহুলের স্ত্রীর সাথে, তো রাহুলের সাথে ওই মহিলার অর্থাৎ ওনার ছেলের স্ত্রী অর্থাৎ রাহুলের মেয়ের ভাইয়ের স্ত্রী হবে রাহুলের পুত্রবধূ, পুত্রবধূ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 13 দাগের এই প্রশ্নে। কোন রাজ্যের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষামন্ত্রী 2022 সালে এপ্রিল মাসে নিউমোনিয়াকে সফলভাবে নিরপেক্ষ করার জন্য সামাজিক সচেতনতা এবং পদক্ষেপ সান্স চালু করেছিলেন? পশ্চিমবঙ্গ, রাজস্থান, কেরালা, কর্ণাটক। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু কর্ণাটক, ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। তো আমরা চলে যাবো 14 দাগের এই প্রশ্নে। তো 14 দাগের প্রশ্ন আছে বিকল্পগুলি থেকে অনুপস্থিত নম্বরটি খুঁজে বার করো। তো আমরা তার জন্য একটু প্রশ্নটা উপরের দিকে তুলব। এই জায়গায় যে চিত্রগুলো দেওয়া আছে তার মধ্যে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে? তো দেখুন এটা খুবই সহজ। এটা দেখুন এখানে যদি আমি 121কে মানে বর্গমূল করি তাহলে হয়ে যাবে 11 11 121। তো সেই 11-র সঙ্গে এই 9টা আপনি যোগ করুন, তো 9 আর 11 এখানে হয়ে যাচ্ছে 20। ঠিক এইভাবে 13 13 169 অর্থাৎ 13 হবে, কারণ এই 13টা 11-র সাথে আপনি যোগ করুন, তো 13 আর 11 এখানে যোগ করলে এখানে হয়ে যাচ্ছে কিন্তু 24। ঠিক সেমভাবে আপনি এখানে কি করবেন? 15 করবেন, মানে 15 15 225, অর্থাৎ 225 হয়ে যাবে এই জায়গায়। তাই এর মানে বর্গমূলকে 15, তাই 17-র সঙ্গে 15 যোগ করবেন, তাই 17 আর 15 হয়ে যাবে কিন্তু 32। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে এখানে 225, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 15 দাগের এই প্রশ্নে। 15 দাগের প্রশ্ন দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 15 দাগে যে প্রশ্নটা আছে দেখুন, এখানে বলছে এর দাগে আছে জ্ঞান একটি বিশাল ক্ষেত্র, বি আছে সব বইতে জ্ঞান আছে, সি বলছে তাই নারী পুরুষের সকলেই জ্ঞানী। নিচের কোন বিকল্পটি সঠিক? শুধুমাত্র এ ও বি সম্পর্কিত, শুধুমাত্র এ ও সি সম্পর্কিত, সির অপশানে আছে এ বি এবং সি এর মধ্যে কোনটি মিল নেই, ডির অপশানে আছে এ বি এবং সি কিছুটা পরিমাণে একে অপরের সঙ্গে সম্পর্কিত। তো এখানে এই যে বিবৃতিগুলো দেওয়া আছে এ বি সির, এই যে বিবৃতি দেওয়া আছে এই বিবৃতির মধ্যে এখানে যে নিচের কোন বিকল্পটি সঠিক, তো অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে দেখুন এখানে এর অপশানে, তো এখানে যে বিবৃতিটা দেওয়া আছে জ্ঞান একটি বিশাল ক্ষেত্র, সব বইতে জ্ঞান আছে তাই নারী পুরুষ সকলেই জ্ঞানী, নারী পুরুষ সকলেই জ্ঞানী অর্থাৎ মানব জাতিই জ্ঞানী, এটাই কিন্তু বোঝায়। নারী পুরুষ সবাই জ্ঞানী অর্থাৎ মানব জাতিই জ্ঞানী। তো এখানে কিন্তু তিনটি ঠিক দেওয়া আছে, তো এখান থেকে কিন্তু আমরা চুজ করতে পারি ডির দাগ, এ বি এবং সি কিছুটা পরিমাণে একে অপরের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ ডির দাগ হবে এর সঠিক উত্তর। এই তিনটি কিন্তু সঠিক। তো আমরা চলে যাবো 16 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম কি? তো এখানে আছে কিন্তু গ্লাসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু আর ফেসিয়াল স্নায়ু, তারপরে আছে সির অপশানে আছে অকুলোমোটর স্নায়ু আর ডির অপশানে আছে অপটিক স্নায়ু। তো 16 দাগের সঠিক উত্তর কী হবে? তো 16 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, অকুলোমোটর স্নায়ু, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো অকুলোমোটর স্নায়ু সম্পর্কে আমরা যদি একটু জানি তাহলে বলতে পারবো অকুলোমোটর স্নায়ু হলো তৃতীয় ক্রানিয়াল নার্ভ, অর্থাৎ CN3, ক্রানিয়াল নার্ভ। ক্রানিয়াল নার্ভ 3 চোখের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে এবং সংবেদনশীল কার্যকারিতা সমর্থন করতে অন্যান্য ক্রানিয়াল স্নায়ুর সাথে কাজ করে। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। তো যে প্রশ্নটা এবার আমরা করবো সেটা হচ্ছে 17 দাগের এই প্রশ্নটি। 17 দাগের প্রশ্ন আছে দেখুন, বার্ষিক 10% হারে কোনো ব্যাংকে কিছু টাকা রেখে নাসিরবাবু দৈনিক 1 টাকা সুদ হিসেবে পান, তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন? তো নাসিরবাবু কত টাকা ব্যাংকে রেখেছিলেন আর উনি সুদ হিসাবে পাচ্ছে কত? 1 টাকা করে, দৈনিক 1 টাকা করে সুদ হিসাবে পাচ্ছেন। তো যেহেতু বছরে এখানে 10% হারে দেওয়া রয়েছে তাহলে 365 দিনে কত পাবে? 1 টাকা করে পেলে 365 দিনে কিন্তু 365 টাকা পাবে। তো আসল যদি আমি পি ধরি, সময় যদি 1 বছর ধরি, সুদের হার 10% আসে,
বাই 100 করি তাহলে এটা পিটিআর বাই 100 হলো, অর্থাৎ সুদ হলো। তা সুদ কত হবে? 1 টাকা করে হলে, যেহেতু আমি 1 বছর ধরেছি, তার 365 দিনের সুদ 365 টাকা হবে। ব্যাস, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে এইটার শূন্যটা কাটতে পারবো। কাটলে আমরা এখানে বলতে পারবো পি সমান সমান কী হবে, 3650। অর্থাৎ দিকদাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 18 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, কোনো পরীক্ষায় মোট ছাত্রের মধ্যে ইংরেজিতে ফেল করে 40%, গণিতে ফেল করে 50%, আর 20% উভয় বিষয়ে ফেল করে, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে? তো এটা আমরা কীভাবে সহজে সমাধান করব? তো এটা এক লাইনের সমাধান হয়ে যাবে। তো আপনারা কী করবেন, মোট এখানে 100 জন, যেহেতু শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে এরকম আছে, তাহলে আমরা এটাকে করতে পারি 100 বিয়োগ, বলেছে মোট ছাত্রের মধ্যে ইংরেজিতে ফেল করে 40% আর গণিতে ফেল করেছে 50%, তো 40 যোগ 50, এবারে 20% উভয় বিষয়ে ফেল করেছে, অর্থাৎ বিয়োগ 20। ব্যাস, এবার আপনি এটাকে ক্যালকুলেশন করুন, আপনার এটা সহজেই হয়ে যাবে। তো এখানে 100 দেবো, বিয়োগ 40 আর 50 90, 90 থেকে 20 বাদ দিলে হয়ে যাবে 70। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হয়ে যাবে 30। তো এর সবার পিছনে পার্সেন্ট, অর্থাৎ 30%। তো এখানে কি বলেছে, উভয় বিষয়ে পাশ করেছে, কত শতাংশ উভয় বিষয়ে পাশ করেছে, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর, 30% উভয় বিষয়ে পাশ করেছে। চলে যাবো আমরা 19 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে। প্রশ্নটা আমরা একটু উপর দিকে তুলেই, অঙ্ক আছে দেখুন, এটা একটা অঙ্ক আছে, দুটি সংখ্যার যোগফল 40, বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? তো দেখুন এখানে কত সুন্দর এই অঙ্কটা, কোনো অঙ্ক না করেই সমাধান করা যায়। কীভাবে? এই অপশান টেস্ট করেই সমাধান করা যায়। দুটি সংখ্যার যোগফল বলেছে 40, তো দুটি সংখ্যার যেহেতু যোগফল বলেছে 40, এখানে যে অপশানগুলো দেওয়া আছে, অপশানের মধ্যে দুটো সংখ্যার অনুপাত অবশ্যই দেওয়া আছে। তাহলে এই দুটো সংখ্যার অনুপাত, সেই দুটো সংখ্যা যোগ করে যদি 40 দিয়ে ভাগ করা হয়, যদি ভাগফল মিলে, তাহলে আপনি মনে করবেন সেটাই হচ্ছে দুটো সংখ্যা। তো দেখুন এর অপশানটা আমরা যদি 14 আর 9 23 করি, তা 23 কিন্তু 40 দ্বারা বিভাজ্য নয়। 14 আর 9 23 করি, তা 40 কিন্তু 23 দ্বারা বিভাজ্য হবে না, অর্থাৎ এর দাগটা হবে না, তাই আমরা এর দাগটা করবো না। বিদ্যাগ 13 আর 7 20, তো দেখুন 40 20 দ্বারা বিভাজ্য, তাই এখানে কিন্তু এটা হতে পারে। ঠিক আছে, আমি এটা হতে পারে, পরে দেখছি এটা কী করা যায়। তারপর দেখুন 22 আর 9 কত হয়, 31, 40 কিন্তু 31 দ্বারা বিভাজ্য নয়, তাই এটা সিদ্ধাগও হবে না। ডির অপশান আছে কি 11 আর 9 20, এটাও কিন্তু 40 দ্বারা বিভাজ্য। এখন এই বি আর ডির মধ্যে কোনটা সঠিক হবে? আমরা অঙ্ক না করে কিন্তু অঙ্ক না করে কিন্তু আমরা এটা সমাধান করছি। এবারে এখানে দেখুন, এখানে বলছে দুটি সংখ্যার যোগফল 40। এখন যেহেতু এই 40 দ্বারা বিভাজ্য হয়েছে দুটো সংখ্যাই, এই দুটো অপশানই কিন্তু 40 দ্বারা বিভাজ্য হয়েছে, তো এই দুটো অপশানের মধ্যে কোনটি সঠিক হবে? আমরা এবার পরের স্টেপ কী করব? এখানে বলছে দুটি সংখ্যার বিয়োগফল কত বলেছে, 4। ঠিক আছে, আমি দেখবো দুটি সংখ্যার বিয়োগফল 4 হয় কিনা। তো এখানে 17 আর 13 যোগ করলে হয়ে যায় 20। তো 20কে যদি 40কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে কিন্তু 2। তো একটা সংখ্যা মনে করবো 13 দিনও 26, ওই যে 2 আছে, সেই 2টা 13 সাথে গুণ করলে হয়ে যাবে 13 দিনও 26। আর একটা সংখ্যা 14। দেখুন 26 আর 14 কিন্তু 40 হচ্ছে যোগ করলে। এবারে এই দুটো বিয়োগ করলে কি 4 হচ্ছে? 26 থেকে 14 বিয়োগ করলে কিন্তু 4 হচ্ছে না, অর্থাৎ আমরা কিন্তু এটা নেব না, বিদ্যাগটা হবে না। তাহলে কিন্তু আমরা বলতে পারি বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। 11 আর 9 20, এইটা কিন্তু এর সঠিক উত্তর হবে। এবার আমরা একটু যাচাই করি, 11 আর 9 20 হলো, তো 20 দিয়ে ভাগ করলে 2 হয়, 40কে যদি 20 দিয়ে ভাগ করা হয় তাহলে 2 হবে। তো 2কে আমরা যদি 11 দিয়ে গুণ করি, তো 11 দিনও 22 হবে, আর 9কে 2 দিয়ে গুণ করলে 9 দিনও 18 হবে। তো একটা সংখ্যা 22, একটা সংখ্যা 18, এই দুটো যদি যোগ করি তাহলে 40 আসবে, 22 আর 18 যোগ করলে 40 আসবে, আর 22 আর 18 বিয়োগ করুন তাহলে কিন্তু 4 আসবে। তাহলে তাই তো বলেছে বিয়োগ করলে 4 আসবে, অর্থাৎ দিকদাগটা এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, দিকদাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 10 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, 10 দাগের প্রশ্ন আছে, অনুরাধা চলচ্চিত্রের পরিচালক হলো সত্যজিৎ রায়, ঋষিকেশ মুখার্জি, গৌতম ঘোষ, মৃণাল সেন। তো এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই যে বিদ্যাগ আছে, বিদ্যাগ ঋষিকেশ মুখার্জি। তো ঋষিকেশ মুখার্জি সম্পর্কে আমরা যদি একটু জানি তাহলে বলতে পারবো, ঋষিকেশ মুখার্জি ছিলেন কিন্তু হিন্দি চলচ্চিত্রের একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি পরিচালক। কর্মজীবনে তিনি সত্যকাম, চুপকে চুপকে, অনুরাধা, অনুপমা, আনন্দ অভিমান, গুড্ডি, বাবুর্চি, নেমো খারাম প্রভৃতি অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণ করেছেন এই ঋষিকেশ মুখার্জি, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আর এই ঋষিকেশ মুখার্জি চলচ্চিত্রের বিশেষ অবদানের জন্য ভারত সরকার 1999 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং 2001 সালে পদ্মবিভূষণ প্রদান করেন। তিনি NTR জাতীয় পুরস্কারও লাভ করেন এই ঋষিকেশ মুখার্জি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 21 দাগের এই প্রশ্নে। 21 দাগের প্রশ্ন আছে দেখুন, যদি R = 18 হয়, TORCH = 14 হয়, তাহলে কোস এর সংকেত কী হবে? তো R = 18, তো আমরা যদি ABCD লিখে নিই তাহলে কীরকম হবে আমরা একটু দেখি, ABCDEF। তো
এখানে আমরা জি দেবো। তো এটা 1 হলে এটা 2 হবে, এটা 3 হবে, 4 5 6। জির মান আছে 7, জি 8, আই 9, জে 10, কে 11, এল 12। তো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। এবার আমরা দেখব এম দেবো, এম এন ও পি কিউ আর, তারপরে দেবো এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, তারপরে ওয়াই জেড। এখন এখানে 12 হলো এল, 13 হবে এম, 14 এন, 15 ও, 16 পি, কিউ 17 আর 18। তো দেখুন আর মান আছে 18 আছে। তো এস 19, টি 20, 21 ইউ, আর ভি হবে 22, ডাব্লিউ 23, এক্স 24, এটা 25 আর এটা হচ্ছে 26। এখন এখানে যেহেতু আর এর মান 18 দেওয়া আছে, তাহলে এই টিও আর সিএইচ এটা সমান 14 করেছে কীভাবে সেটা আমার দেখতে হবে। তারপরে কোস এর সংকেত কী হবে আমরা বলতে পারবো। এখন এখানে বলেছে আর সমান 18, তো এখানে টি সমান সমান কত আছে, টি সমান সমান আছে কিন্তু 20। তো আমরা এই জায়গাটায় 20 দেবো, টির মানটা কত আছে 20, তো আমরা 20 দেবো টির মান। তো আমি এই জায়গাটায় করবো এটা, দেখি তো এখানে টির মান দেবো 20। তো আছে কি আছে, তো টিও আর সিএইচ আমরা এখানে টি, তো এখানে আমরা টর্চটা লিখছি টি ও আর সি এইচ লিখছি। তো টির মান কত আছে 20, দেবো 20। ওর মান কত আছে 15, তো দেবো 15। আর এর মান কত আছে, আর এর মান আছে 18, এখানে প্রশ্নেও দেওয়া আছে আর এর মান 18। তারপরে সির মান কত আছে, সির মান আছে 3। তারপরে এইচের মান কত আছে, তো এইচের মান আছে 8। তো আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি, সবগুলোর ক্ষেত্রে যোগ দিয়ে দিচ্ছি। তো 20 আর 15 কত হয় 35, 35 আর 18 কত হয়, 35 আর 20 হয় 55, 55 থেকে 2 বাদ দিলে হয় 53, 53 আর 3 দাও 56, 56 আর 8 হচ্ছে 64। তো এটা সমান সমান হয়ে যাচ্ছে কিন্তু 64। তো এইখানে যে 14 আছে এখানে অঙ্কটা ভুল আছে, এখানে টিও আর সিএইচ হবে না, এখানে ইউ হলে তাহলে কিন্তু মিলবে। এখানে যদি আপনি ইউ দেন তাহলে ইউ এর মান আছে 21, এই 21 দিলে কিন্তু এই জায়গাটায় চলে আসবে 14, তখন কিন্তু এটা মিলবে। তো এখানে 20 আর 21 হয়ে যাবে কিন্তু 41, 41 আর এই 18 হয়ে যাবে কিন্তু আপনার 49, 41 আর 18 হয়ে যাবে আপনার 41 আর 10, 51 আর 8 59, 59 আর 3 62, 62 আর 8 হয়ে যাবে 70। তো এখানে তখন আপনার 70 হবে। 70কে যদি আপনি 1 2 3 4 5টা সংখ্যা দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু 14 হয়ে যাবে। তাই কিন্তু এই জায়গায় 14 আসবে। এখানে ইউ হবে না, এখানে ও হবে না, এখানে কিন্তু ও হবে না, এখানে হবে ইউ, তাহলে এখানে 14 আসবে। এবারে এই অনুযায়ী এইখানে সিও এ সিএইচ এটার মান কি হবে, তো এটার মান হয়ে যাবে, সির মান আছে হচ্ছে 3 প্লাস ওর মান আছে কিন্তু 15 প্লাস এর মান আছে কিন্তু 1, তারপরে আবার যোগ 3, তারপরে এইচের মান কত আছে, এইচের মান কিন্তু আছে 8। তো এই জায়গাটা কত হবে, 8 আর 3 11, 1 12, 12 আর 3 15, 15 আর 15 30, 30কে আপনি 1 2 3 4 5টা সংখ্যা আছে, তো 5টা লেটার আছে, তো 5 দিয়ে ভাগ করুন, 5 ছক 30, তাহলে হয়ে যাবে 6। তো এর সঠিক উত্তর হবে 6, সিদ্ধার্থ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 22 দাগের এই প্রশ্নে। 22 দাগের এই প্রশ্নে চলে যাব। একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, একজন দোকানদার 5% ছাড় দিয়ে 25% লাভ করে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে তা নির্ণয় করো। তো তার জন্য আমরা প্রশ্নটা একটু উপর দিকে তুলব। এবার এই জায়গাটা একটু মুছে দিয়ে এটা ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার পরে কিন্তু আমরা এবার দেখব ধার্য মূল্য কত আছে। ধার্য মূল্য আছে কিন্তু 500 টাকা, এটাকে লিখে নিই। ধার্য মূল্য আছে 500 টাকা। এখন বলেছে কি ছাড়ের পরিমাণ আছে 5%, তা 5% ছাড় দিলে এখানে হবে 25 টাকা ছাড়। 5% ছাড় হলে মূল্য হয়ে যাবে কিন্তু 25 টাকা ছাড়। এখানে বলছে না দোকানদার 5% ছাড় দিয়ে 25% লাভ করবে, তা 5% ছাড় দিলে হবে 25 টাকা ছাড়। 500 টাকায় 25 টাকা ছাড় হয়ে যাবে। 25 টাকা ছাড় মানে তখন কত হবে, তখন কিন্তু 500 বিয়োগ 25, 500 বিয়োগ 25 সমান সমান কিন্তু 475 টাকা। এই টাকাটাই কিন্তু উনি বিক্রয় করবেন। এখন এই টাকা 475 টাকা বিক্রয় করবেন 5% ছাড় দিয়ে বিক্রয় করলে তার 25% লাভ হবে। তাহলে ক্রয় মূল্য কত হবে, এই টাকায় যদি 475 টাকা যদি বিক্রি করেন তাহলে তার লাভ হবে কত, 25%। তাহলে এইখানে আমি বলতে পারি কি
125 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে তো ওনার 25% লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/125। 475 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত আসবে? তো 100 গুণ 475/125। তো এখানে হয়ে যাবে 5×5 = 125, 4×25 100। আর এই 5 আর 475 কাটলে হয়ে যাবে 5 × 9 45 আর 2 দাও 47, 5 × 5 = 25। তো 95-কে 4 দিয়ে গুণ করলে কত হবে? তো 400 থেকে 20 বাদ যাবে, তার মানে হয়ে যাবে 380। তো ক্রয় মূল্য ছিল 380 টাকা, অর্থাৎ দ্বিতীয় হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 23 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, একটি টেলিফোনের ডায়ালের সমস্ত নম্বরের গুণফল কত? তো দেখুন, এই সব প্রশ্নগুলো কিন্তু আপনার মুখস্থ করে রেখে দেওয়ার প্রয়োজন। এটা নিত্য নতুন প্রশ্ন আপনাদের সামনে কিন্তু আসবে, তার জন্য কিন্তু করতে হবে আপনার বিভিন্ন রকম প্র্যাকটিস সেট। তো বিভিন্ন রকম প্র্যাকটিস করলে কিন্তু এরকম প্রশ্নের সম্মুখীন আপনারা হতে পারবেন। তো আমরা এই যে প্রশ্নটা পেয়েছি, এটা কিন্তু খুব সুন্দর একটি প্রশ্ন পেয়েছি। তো 23 দাগের এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু, দেখুন, টেলিফোনের ডায়ালের সমস্ত নম্বর গুণ করলে গুণফল কত হবে। তো এখানে অনেক দিয়েছে এগুলো। তো আপনি বলুন, সবার শেষে একটা শূন্য থাকে। তো আপনি যতই এটা সেটা দিয়ে আপনি গুণ করুন না কেন, শূন্য দিয়ে গুণ করলে কিন্তু আপনার নাম্বার কিন্তু শূন্যই আসবে। তাই গুণফল হয়ে যাবে কিন্তু শূন্য, অর্থাৎ বিদ্যাগটা হবে এর সঠিক উত্তর। বুঝতে পেরেছেন আশা করি। আমরা চলে যাবো 24 দাগের এই প্রশ্নে। তো প্রশ্নটা একটু সরাবো। তো 24 দাগের প্রশ্নটা কী আছে দেখব। বিশ্বকাপ ক্রিকেটের সূচনাকাল হলো। বিশ্বকাপ কবে সূচনা হয়েছিল? বিশ্বকাপ ক্রিকেট সূচনা হয়েছিল কবে? 1975 সালে, 1976 সালে, 1979 সালে, 1980 সালে। তো এখানে 24 দাগের সঠিক উত্তর কী হবে? তো 1975 সালে কিন্তু প্রথম ক্রিকেট বিশ্বকাপ সূচনা হয়। এর দেখা হবে এর সঠিক উত্তর। প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচে মাত্র 4 বছর পর 1975 সালে জুনে কিন্তু ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এটি আইসিসি ক্রিকেট ক্যালেন্ডারের আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার এর সেরা প্রতিযোগিতার হিসাবে কিন্তু পরিচিত হয়। এটি আইসিসির আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সেরা প্রতিযোগিতা হিসেবে কিন্তু বিবেচিত হয়। প্রথম তিনটি বিশ্বকাপ কিন্তু ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত আইসিসির 14টি সদস্য দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং একটি ম্যাচের আয়োজন করে। চলে যাবো আমরা 25 দাগের এই প্রশ্নে। তো 25 দাগের প্রশ্ন আছে, বিশ্ব স্পন্দন দিবস কবে পালিত হয়? 10 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি, 6 ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি। তো 25 দাগের সঠিক উত্তর কী হবে? তো 25 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 10 ফেব্রুয়ারি কিন্তু বিশ্ব স্পন্দন দিবস পালিত হয়। বিশ্ব স্পন্দন দিবস কিন্তু 10 ফেব্রুয়ারি পালিত হয়, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। তো এই প্র্যাকটিস সেটে আমরা কিন্তু 25টা প্রশ্নের সমাধান করলাম। দ্বিতীয় পার্টে আবার কিন্তু আর 25টা প্রশ্নের সমাধান করব। দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।